লাস্ট বেঞ্চ কোনায় একবারে কোনায় গেছে। অবচয় বা ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? নন ক্যাশ ট্রানজাকশন জিনিসটা কি, কাকে বলে? ডেফিনেশন বলেন, এই বলেন আপনি আপনি ব্যবহারের বার্ষিক খরচ বোঝায়। ওকে, ভালো বলছেন। কিরকম একটু উঠানো দিতে পারবেন? যেমন একটা টেবিল আপনি যদি ব্যবহার করতে ওটা একটা ক্ষয় হয়। কিভাবে ক্ষয় হয়? ক্ষয়টা কিভাবে হয়? আমি টেবিলটা ব্যবহার করতে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে না ব্যবহার, তাহলে কেন মূল্য থাকবে না? একই মূল্য মূল্য থাকে না কেন? ব্যবহার করার ফলে খরচ হচ্ছে, নষ্ট হয়ে গেছে। অন্য কেউ দেখে আপুরা কি ওইখানে কি দাম ওঠানো করে না, এটা তো রিজন কোনো মতেই না। বসে দেখি এই থেকে এরা পড়া লাভ হয়েছে, লোকে লাভ নেই এখন উনি লোকে আস্তে আস্তে করে। আমার কোশ্চেন কি ছিল? আমার কোশ্চেন ছিল অবচয় জিনিসটা কি? নাম শুনছেন? আচ্ছা, তাহলে এবার বলেন। তার পাশের জন্য আপনি বলেন। চেক শার্ট, হোয়াইট, রেড। হ্যাঁ, বসেন। অস্পর্শনীয় ক্ষয় হয় কিভাবে? যে মুখে হাসি বুকে ব্যথা, অস্পর্শনীয় ক্ষয় হয় ভিতরে ভিতরে। কিরকম? তার আগের জন্য না রে ভাই, আপনি আবার অন্যদিকে চলে গেছেন। বলেন এটা না, আমি বলি। দেখেন, একজন প্রথম যে বললো ওই যে ওখানে লাইনটা ঠিক ছিল, বলতে চান? বলেন শুনি। স্যার, কোন একটা মেশিনারি পারচেজ করলাম, ইয়ে করার জন্য প্রতি বছর আমরা যে ইউজ করবো তখন ওইটা আস্তে আস্তে ওটা হচ্ছে মানে এটা কমা শুরু করে। তো আমাদের মাঝে নতুন নতুন প্রোডাক্ট আসতে আস্তে আস্তে, তো আমরা একটা মেশিনকে 5 বছর ইউজ করে ওটার স্টার্টে 100 প্রোডাক্ট দিতে পারতো, তো আস্তে আস্তে ওটা ইয়েটা কমতে থাকে। তো আমার 5 বছর পর কি কমতে থাকে? এটা জিনিসটা কি? পুরো প্রোডাক্ট তৈরি করি, তো আপনার আস্তে আস্তে ওটা মনে করেন ইয়ে লাইফ সার্ভিস দেওয়া লাইফটা আস্তে আস্তে কমতে থাকে। কারণ ওটাতে মানে ভালো ভালো মেশিন আস্তে আস্তে ওইটা আমি দেখবেন 5 বছর পর একটা মেশিন 150 দেবো, কিন্তু আমার মেশিনতে 80 টাকা। কেন? ওটা আস্তে আস্তে ওইটার যে উপযোগিতা কমতেছে, উপযোগিতা কমতেছে। হ্যাঁ, ঠিক আছে। বা বলতে পারেন ব্যবহারটা কমতে পারে। বুঝতে চান? বলেন। পণ্য না, সম্পদ। আচ্ছা শোনেন, এবার আমারটা শোনেন। প্রথমত, অবচয় হচ্ছে একটা সম্পদের ব্যবহৃত অংশ। ব্যবহৃত অংশ জিনিসটা কি? সিম্পল চিন্তা করি। ব্যবহৃত মানে হচ্ছে একটা সম্পদ আমরা ক্রয় করলাম, তার কতটুকু অংশ আমরা ব্যবহার করে দিচ্ছি, সেটাই হচ্ছে অবচয়। কিরকম? সিম্পলি বুঝি। সাপোজ ধরেন একটা চালের, আমরা ধরে নিলাম চাল, 1 বস্তা চাল, এটা আমাদের সম্পদ। এখন 1 বস্তা চালে কয় কেজি চাল থাকে? 50 কেজি। এই 50 কেজি চালের মধ্যে ধরেন আপনি 10 কেজি চাল খেয়ে ফেললেন। 10 কেজি চাল খেয়ে ফেলছেন, আছে কতটুকু? 40। বাট ব্যবহার করছেন কতটুকু? এইটুকু হচ্ছে অবচয়। এখন যখন এটাকে যদি আমি, একটা চাল ছিল, চাল খেলে কমে যায়, খুব ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। কিন্তু নর্মালি আমাদের যে স্থায়ী সম্পদগুলো, ধরেন এই বোর্ডের কথা আমি বলি, এই বোর্ডটা যে আমি ব্যবহার করি, বোর্ডটা কেমন যে আস্তে আস্তে কমে যেতে থাকে। আমি কোনা থেকে খাওয়া শুরু করি, আস্তে আস্তে কমতে 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 চলে যায়। এমন কিছু না, এরকম কিন্তু হয় না। তো এরকম হয় না, কিন্তু এখানেও কিন্তু আমার প্রতি বছর হিসাব করতে হবে যে প্রতি বছর আমি কতটুকু ব্যবহার করলাম। ঠিক যেমন ওই চালের ব্যাপারটাই করলাম, চাল কমতেছে আমি বুঝতে পারছি, কিন্তু এখানে বুঝতে পারতেছি না।
কিন্তু এখানেও আমার হিসাবটা করতে হবে যে প্রত্যেক বছর কতটুকু আমি ব্যবহার করলাম। এখন এটা আমরা কিভাবে করি, এই জন্য আমরা একটা মেথড বের করছি। মেথডটা কিরকম, সাপোজ ধরলাম যে একটা সম্পদের মূল্য 100 টাকা, যেটা আমরা 10 বছর ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমরা এই জন্য কি করি, সমান করে প্রত্যেক বছরে দিয়ে দিই, যে প্রত্যেক বছরেই 10 টাকা করে খরচ হচ্ছে, তাই না। ব্যাপারটা কিরকম হয়, এখন সাপোজ মনে করেন এই বোর্ডটা 10 বছর যাবে। 10 বছর যাবে মানে কি, 10 বছর পরে গেলে এটার অবস্থাটা এমন হবে, এটাকে আমরা ব্যবহার করতে পারবো না, ব্যবহার করার কোনো অপশন থাকবে না। এইটাকেই বলা হয় একটা আয়ুষ্কাল, যে অ্যাকচুয়ালি কত বছর ব্যবহার করা যাবে। তো আমরা কি করি, এটাকে বিভিন্ন বছরের মধ্যে জন্য বন্টন করে দিই, ঠিক আছে। তো মেইন জিনিস হচ্ছে অবচয় কি, অবচয় হচ্ছে একটা সম্পদের কতটুকু অংশ আমরা ব্যবহার করলাম। আপনি বলছিলেন যে লাইনটা ঠিক ছিল, বাট ব্যাখ্যা দিতে পারেন নাই। যাই হোক, এখন এই যে অবচয়ের ব্যাপারটা, অবচয় হচ্ছে কি বললাম, সম্পদের ব্যবহৃত অংশ। এবার সবাই লিখেছিল, দেখেন ফার্স্ট পয়েন্টটা কি ছিল, অবচয় হচ্ছে একটা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। এই জিনিসটা কি বলতে পারবেন, এটা মানেটা কি? মানে যে দামে কিনছে সেই দামে প্রতি বছর ভাগ করে দিই, রাইট। এটাই, যেমন সাপোজ যে বললাম 100 টাকা আমি ক্রয় করলাম, এটাকে আমি কি করতেছি, প্রত্যেক বছরে 10 টাকা 10 টাকা 10 টাকা করে ভাগ করে দিতেছি না, এটাকে বলা হচ্ছে একটা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। তারপরে পয়েন্টটা স্থায়ী সম্পত্তির ব্যবহারের বার্ষিক চার্জ। বার্ষিক চার্জ মানে কি, বার্ষিক খরচ। তো অবচয় কি আমাদের জন্য খরচ না, এই জন্য এটা বলা হচ্ছে বার্ষিক চার্জ। তারপরে আপনার তার দরকার পড়বে না, ঠিক আছে। বাকি লাইনগুলো একটু রিডিং করে নেবেন। হ্যাঁ বলেন। বন্টন মানে হচ্ছে কি, আপনার কাছে মনে করেন অনেক টাকা আছে, আমাদের গরিব দুঃখীদের মাথায় দিয়ে দিলেন, সেটাকে বলা হয় বন্টন। আপনার কাছে যা আছে দিয়ে দিলেন, ভাগ করে দিলেন, ডিভাইড করলেন, ডিস্ট্রিবিউট করলেন। আপনি যদি বলে ডিস্ট্রিবিউট করলেন, ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে, বার্ষিক খরচ। বার্ষিক খরচ আমি দেখতেছি কি, টোটাল আমার খরচ হচ্ছে 100 টাকা, কিন্তু কয় বছরে, 10 বছরে। তাহলে 1 বছরে কত করে হচ্ছে, 10 টাকা। এই তো বার্ষিক চার্জ, এটা ওই 1 বছরের চার্জ এটা, ঠিক আছে। ওকে, এবার লিখে ছেড়ে দেখেন, অবচয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। দেখতে পেয়েছেন 3টা পয়েন্ট আছে না। ওকে, এখন এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা কয়েকবার আসছে। এখন আমরা যখন কিছুক্ষণ পর অঙ্ক করবো, তখন দেখবো আমরা এই 3টা ছাড়াও আরো অনেকগুলো জিনিস আমাদের দরকার পড়বে। এখন সমস্যাটা কোথায় হয়, সমস্যা হচ্ছে পরীক্ষা যখন কোশ্চেন করা হয় অবচয়ের ক্ষেত্রে কোনগুলো বিবেচ্য, এই 3টাই উত্তর হবে। কিন্তু যে বললাম অন্যান্য মেথডে আরো অনেক নতুন জিনিস আছে, সেগুলো অপশনে থাকে, কিন্তু ওগুলো উত্তর হবে না। কেন হবে না, এই জন্য হবে না যে এই 3টা যে কথা বলা হচ্ছে, এই 3টা জিনিস প্রত্যেকটা মেথডে লাগবে। আপনি যেই মেথডই করেন না কেন, এটা লাগবে মাস্ট, এগুলি আপনি করতে পারবেন না। কিন্তু যে আদার্স যে আইটেম গুলো আসছে, ওগুলি স্পেসিফিক কোনো মেথডে লাগে, অন্যগুলো তো আবার লাগে না, এই জন্য ওইগুলো কখনোই উত্তর হবে না। ক্লিয়ার? ওকে, এবার দেখি এই 3টা জিনিস কি কি। 1 নম্বরে কি আছে, ক্রয় মূল্য বা অর্জন মূল্য। কেউ যেন আগে বলেন তো, ক্রয় মূল্য অর্জন মূল্যের পার্থক্য কোথায়? পড়ানো হয়েছে। ক্রয় মূল্য হলো যে দামে কিনছি, আর অর্জন মূল্য হলো তার সাথে আনতে আনতে যা খরচপাতি সব মিলে রাইট। ক্রয় মূল্য হচ্ছে আমি জাস্ট ওই প্রোডাক্টটা বা সরি সম্পদটা কত দামে কেনা হলো, ওইটার প্রাইস কত, সেটা হচ্ছে ক্রয় মূল্য। অর্জন মূল্য কি, অর্জন মূল্য হচ্ছে ওই ক্রয় মূল্যের সাথে যদি আমরা আনুষঙ্গিক খরচগুলো যোগ করে দিই। সাপোজ সম্পদটা কেনা থেকে ব্যবহার আর আগ পর্যন্ত যত খরচ সবগুলোকে যদি যোগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে অর্জন মূল্য। ইনস্টলেশন চার্জ হচ্ছে আপনার প্রত্যক্ষ খরচগুলো। এখন আপনি ইনস্টলেশন চার্জটা যখন অ্যাড করে দিবেন, যে প্রাইসটা পাবেন তাকে বলা হবে অর্জন মূল্য। এটা হচ্ছে ওকে। এখন কথা হচ্ছে পরীক্ষার অপশনে অর্জন মূল্য ক্রয় মূল্য দুইটাই আছে, কোনটা উত্তর করবো? অবশ্যই অর্জন মূল্য। কারণ কি, অর্জন মূল্য অ্যান্সার করলে ক্রয় মূল্য অটোমেটিক হয়ে যায়, কারণ অর্জন মূল্যের মধ্যে ক্রয় মূল্য আছে। মনে থাকবে। সেকেন্ডটা কি আছে? আনুমানিক। এটাকে আনুমানিক কেন বলতেছে বলেন তো? একজন করে বলি, হয়তো তার আগেও শেষ হতো, মানে আমি একটা আনুমানিক করছি যে 10 বছর চলবে, সেটা হয়তো সেটা 9 বছর। অনুমান করার দরকার কি, আমি বললাম 10 বছর চলবে। হ্যাঁ, হয়তো একটু বেশি হতে পারে, আগেও নষ্ট হতে পারে, সেটা ঠিক আছে। অনুমান আমরা এই জন্য করতেছি কারণ আমরা অ্যাকচুয়ালি জানি না এটা কয় বছর সার্ভিস দিবে। এটা আসলে বলা পসিবল না। যে কোনো কিছু গ্যারান্টি নেই পৃথিবীতে, তাই না? জন্মগ্রহণ করছেন, মারা যাবেন, এটাই জাস্ট গ্যারান্টি, আর কোনো কিছুর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? সো ওটা কত বছর চলবে আমি জানি না, কিন্তু আমি এস্টিমেট করে নিচ্ছি যে না, এই জিনিসটাকে আমি 10 বছর 20 বছর ব্যবহার করতে পারবো, এই জন্য এটাকে বলা হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল। তারপর থার্ড, আপুরা বলেন দেখি, এই যে আপু আপনি ভগ্নাংশের মূল্য জিনিস, আপনার কি বান্ধবী দুজন?
হ্যাঁ, দুজন একই রকম মাস্ক পরছে, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, আর দুজনের মানে ড্রেস আপের ইয়াটাও একই রকম। ওকে, ভগ্নাংশমূল্য জিনিসটা কি? ভয়ের কিছু নেই, বলতে পারেন। রমজান মাস, কিছু বলবো না। আবার হেল্প করেন কেন? ও, কনফিডেন্স দিয়েছেন? আচ্ছা, আবার বলেন, আপনি বলেন। বান্ধবী শোনেন। কিরকম হতে পারে? মানে আমি ধরলাম এই বোর্ডটা 10 বছর পর্যন্ত চলবে, 10 বছর পরে এই আমি যেটাই থাকুক এটা বিক্রি করে আমি যে মূল্যটা Right. পাবো রাইট, এই কথাটা বুঝতে পারছি। এবার বলেন, আপনি বলেন এবার। যে বান্ধবী কি বলবেন? আমি বল- কি বলছে শুনছেন? তাহলে একটু বলেন। একটা লজ্জা লাগে। বসেন, দেখি ছেলেরা বলেন, কেউ একজন বলেন। হাঙ্গারি পিকচার মানে হাঙ্গারি বিচার না, ঠিক আছে। মানে একসাথে আমার সম্পর্কটা লাস্ট পর্যন্ত তুমি বাঁচবে ওটা পিকচার পিকচার জায়গায় মেন কথা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি বিক্রি করবো ঠিক আছে, বাট বিক্রির সময়টা গুরুত্বপূর্ণ। সময়টা কিরকম? আমি যদি যে কোনো টাইমে আমার সার্ভিস ইয়ারের আগে আমি যদি বিক্রি করে দিই, তখন সেটাকে ভগ্নাংশ মূল্য বলা হবে না, ভালোবাসে না। সাপোজ ধরেন আমার সার্ভিস ইয়ার হচ্ছে 10 বছর, জিনিসটাকে আমি 10 বছর ব্যবহার করতে পারবো, কিন্তু আমি 6 বছর পরে বিক্রি করে দিছি। ওই বিক্রি করে যে টাকা পাওয়া যাবে ওইটাকে ভগ্নাংশ মূল্য বলা যাবে না। ভগ্নাংশ মূল্য মানে হচ্ছে আমার ব্যবহার করা শেষ। একটা সম্পদ আমি ক্রয় করলাম, সেটাকে আমি ফুললি ব্যবহার করছি, আমার পক্ষে আর ব্যবহার করা পসিবল না। এই ব্যবহার করার পরে আমরা যখন এটাকে মার্কেটে সেল করতে পারবো যে দামে, সেটাকে বলা হয় ভগ্নাংশ মূল্য। এখন সাপোজ আপনি 6 বছর পরে বিক্রি করে দিলেন, আপনি কিন্তু ব্যবহার শেষে নাই, আপনি কিন্তু চাইলে আরো 4 বছর ব্যবহার করতে পারেন, এটা কিন্তু ভগ্নাংশ মূল্য বলা হবে না। তো ভগ্নাংশ মূল্য মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে সাপোজ ধরেন এই যে একটা টেবিলের কথা চিন্তা করেন বা বেঞ্চের কথা চিন্তা করেন, বেঞ্চগুলো কাঠের, তো বেঞ্চগুলো কি হবে? ওই 10 বছর যখন আমরা ব্যবহার করবো, এটা কি ভ্যানিশ হয়ে যাবে? ওই যে জাতীয় ছিল যে কি অ্যাভেঞ্জার্স এর এন্ড গেম না, ইনফিনিটি ওয়ারের মধ্যে সবাই যে ভ্যানিশ হয়ে যেত লাস্টে আস্তে আস্তে করে, এরকম কি ভ্যানিশ হবে না? এটা কিন্তু থাকবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। কি হবে? ভেঙে চলে যাবে, তাই তো? ঘুরে ধরবে এটা। আমরা কি করলাম? সাপোজ আমরা এটা লাঠি হিসেবে বিক্রি করে দিলাম, ওই বিক্রি করে যে টাকাটা পাবো সেটাকে বলা হচ্ছে ভগ্নাংশ মূল্য। বুঝতে পারছি? তো কেউ ভুলেও এটা করবেন না যে ওই যে সময়কালের আগে বিক্রি করা হয় সেটাকে কখনোই ভগ্নাংশ মূল্য ধরবেন না। ওকে, এরপর টপিকটা কি? এরপরে হচ্ছে অবচয় রিলেটেড জাবেদা আছে, তাই না? এটাকে সবাই দেখে নেবেন, গুরুত্বপূর্ণ আছে, লাগবে, মার্ক করে রাখেন। ওই ছকটা যেটা দেয়া আছে, যে ছকটা দেয়া আছে। ওকে, পরে পেয়ে চলে যান সবাই। পরের পেজে গেলে দেখবেন হেডিং দেয়া আছে সরলরৈখিক পদ্ধতি। পাইছি? অনেকগুলো পদ্ধতি আছে, আমরা একটা একটা করে করবো, বাট এই সরলরৈখিকের পাশে 5টা স্টার মার্ক দেন। সরলরৈখিকের পাশে 5টা স্টার মার্ক দেন এই জন্য, কারণ আপনার ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই আসে। ম্যাক্সিমাম বলবো না, বলবো যে 90% কোশ্চেন, এই টোটাল 11 নম্বর লেকচার শিটে 90% কোশ্চেন এই সরলরৈখিক থেকে আসবে। বাকি 10% এর মধ্যে 8% ধরবেন হচ্ছে ক্রমহ্রাস মান, আর 2% বাকিগুলো থেকে। এমন হচ্ছে অবস্থাটা। তো সরলরৈখিক মোটামুটি পারি আমরা, তাই না? এটি থেকে করছি। ওকে, আমরা এটা এখন আবার ভালো করে করবো। সবাই খাতা খুলেন, আমি সূত্রগুলো বলবো, সবাই লিখে ফেলবেন, যারা পারেন তারাও লিখবেন। 1 নম্বর দিয়ে রাখেন অবচয়ের হার। উপরে হেডিং দেন, খাতার উপর হেডিং দেন সরলরৈখিক পদ্ধতি। খাতার উপর হেডিং দিবেন সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন। স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন সরলরৈখিক পদ্ধতি। 1 নম্বর সূত্র লিখবেন, সেটা হচ্ছে অবচয়ের হার। অবচয়ের হার কেউ বলতে পারবেন সূত্রটা কি হবে? রাইট, 100 ভাগ আয়ুষ্কাল। অবচয়ের হার সমান সমান 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অবচয়ের হার সমান সমান 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। 2 নম্বর সূত্র লিখবেন, অবচয় সমান সমান অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য
অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ডিভাইডেড বাই আয়ুষ্কাল। অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। লেখা হয়েছে? এর নিচে নিচে আরেকটা সমান সমান দেন, সমান সমান দিয়ে লেখেন অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার। দুইটা সূত্র, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার দুইটা সূত্র। প্রথমটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, সেকেন্ডটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার, অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার, অবচয়যোগ্য মূল্য ইনটু অবচয়ের হার। 3 নম্বর সূত্র লিখবেন, সবাই দ্রুত লিখবেন, আমাদের অনেক কিছু পড়াশোনা বাকি। 3 নম্বর সূত্র লিখবেন অবচয়যোগ্য মূল্য সমান সমান অবচয়যোগ্য মূল্য সমান সমান অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অবচয়যোগ্য মূল্য সমান সমান অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। অবচয়যোগ্য মূল্য সমান সমান অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। এরপর 4 নম্বর লিখবেন পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, পাবলিক দিয়ে রাখেন অবচয় সঞ্চিতি। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি সমান সমান লেখেন নির্দিষ্ট বছরের, নির্দিষ্ট বছর পর্যন্ত, নির্দিষ্ট বছর পর্যন্ত সকল অবচয়ের সমষ্টি, নির্দিষ্ট বছর পর্যন্ত সকল অবচয়ের সমষ্টি। পুঞ্জীভূত অবচয় সমান সমান নির্দিষ্ট বছর পর্যন্ত সকল অবচয়ের সমষ্টি। ওকে, এরপরে 5 নম্বর লেখেন বই মূল্য, বই মূল্য, বই মূল্য, বই বুক ভ্যালু, বই মূল্য বা বুক ভ্যালু। বই মূল্য কি? বই মূল্য লেখেন অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। বই মূল্য হচ্ছে অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। বই মূল্য হচ্ছে অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। 6 লেখেন সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি লিখছি। দেখেন সমান সমান বিক্রয় মূল্য মাইনাস, বিক্রয় মূল্য মাইনাস বিক্রয়জনিত লাভ ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি সমান সমান বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। লাস্ট সূত্র আমাদের এখান থেকে, সেটা লিখবেন সম্পদের সমাপনী ব্যালেন্স বা সমাপনী জের, সম্পদের সমাপনী ব্যালেন্স বা জের, সম্পদের সমাপনী ব্যালেন্স বা জের। সম্পদের সমাপনী ব্যালেন্স বা জের সমান সমান প্রারম্ভিক ব্যালেন্স, সমান সমান প্রারম্ভিক ব্যালেন্স, প্রারম্ভিক ব্যালেন্স যোগ সারা বছরের ক্রয়, যোগ সারা বছরের ক্রয়, প্রারম্ভিক ব্যালেন্স যোগ সারা বছরের ক্রয় মাইনাস সারা বছরের বিক্রয়, মাইনাস সারা বছরের বিক্রয়। বিক্রয়ের পাশে ব্র্যাকেট দেন, একটা ব্র্যাকেট দিয়ে লেখেন ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য ব্র্যাকেট ক্লোজ। শেষ, আমাদের এই সূত্রগুলো জানলেই হবে। এবং বলে রাখি এখান থেকে একটা দুইটা সূত্র শুধুমাত্র সরলরেখিকার, বাকি যে সূত্রগুলো আছে সবগুলো প্রত্যেকটা মেথডেই লাগবে, যেমন বই মূল্য, পুঞ্জীভূত অবচয়, লাভ ক্ষতি, সমাপনী ব্যালেন্স সবগুলো, অন্যান্য যতগুলো আমরা মেথড করবো সব জায়গায় লাগবে। ওকে, এবার আমরা 1 বাই 1 আসি। প্রথম যেটা আছে অবচয়ের হার। অবচয়ের হার কি? নরমালি অবচয়ের হার তেমন একটা সরলরৈখিক পদ্ধতিতে বের করা লাগে না বা বের করতে বলে না,
বাট যদি এসে পড়ে মাথায় রাখবেন অবচয়ের হারটা কি হবে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এখন কি আমাকে বলতে পারবেন এই পদ্ধতিটাকে কেন সরলরৈখিক বলা হয়? প্রত্যেক বছর একই পরিমাণ অর্থ অবচয় হয়। একই পরিমাণ অর্থ অবচয় হয়। আচ্ছা, একই পরিমাণ অর্থ অবচয় হলে আমাকে কেন সরলরৈখিক বলতে হবে? সরলরৈখিক সাথে সম্পর্ক কি? সরল মানে কি? সমান। সরল মানে কি? সোজা, স্ট্রেট লাইন, সোজা। ওই একই একই বছর। একই কিভাবে হইলো? একই কিভাবে হইলো? একই না। যেমন মনে করেন ইনিও হচ্ছে সোজা, আমিও সোজা, ওনার হাইট আমার হাইট কি সেম, সমান না। বাট এটা হ্যাঁ, এটা একই জিনিস অন্য দিক থেকে। কি হবে? আমরা গ্রাফ করছি না সবাই, গ্রাফের ম্যাথ। তো গ্রাফে যদি একটা লাইন এরকম যায়, সরল রেখা হিসেবে যায়, এর মানে কি? যে এইখান থেকে প্রত্যেকটা জায়গার অবস্থান কি সমান, তাই না? এই জন্য এটাকে বলা হয় সরলরৈখিক, যে প্রত্যেক বছরের অবচয় সমান হবে। এখন এইখান থেকে আপনার সাথে ঝামেলা করে কোন জায়গায়? আপনার সাথে খেলে কোন জায়গায়? খেলার জায়গাটা হচ্ছে এখানে আপনাকে বলবে সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরের অবচয় বের করো, আপনি বের করলেন। আবার কমা দিয়ে লেখা থাকবে সরলরৈখিক পদ্ধতিতে অষ্টম বছরের অবচয় বের করো। উত্তর কিন্তু দুটো সেমই হবে, কারণ এই পদ্ধতিতে আপনি যে বার্ষিক অবচয় বের করবেন সেটা প্রত্যেক বছরের জন্যই সেম। কিন্তু আমরা তো অনেক জ্ঞানী, আমরা কি করি? প্রথম বছরটা তো যেটা বের করছি দেই, অষ্টম বছরটা কি করি? প্রত্যেকটা দিয়ে গুণ করি, মানে 8, টোটাল 8 দিয়ে গুণ করে দেখাই দিই যেটা হচ্ছে অষ্টম বছরের অবচয়। এই ভুলটা করবেন না। আমি আবার রিপিট করতেছি, এই উদাহরণে ভুল করবেন না। কি করবেন? সরলরৈখিক পদ্ধতিতে প্রথম বছরে যা অবচয় পঞ্চম বছরও তাই অবচয়। ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি বলতেছি একটা যন্ত্রপাতির আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। ঠিক আছে? ধরেন যে বার্ষিক যে অবচয়টা, বার্ষিক অবচয় হচ্ছে ধরেন 100 টাকা করে। তাহলে প্রথম বছরের অবচয় কত? 100। তৃতীয় বছরের, ষষ্ঠ বছরের, ষষ্ঠ বছর কোন অবচয় হবে না, 0। মেয়াদ দিত 5 বছর, 6 বছর আবার অবচয় আসে কোথা থেকে? আপনি মনে করেন ওই চালের বস্তার ব্যাপারটাতে আসি, 50 কেজি চাল খেয়ে ফেলছেন, এরপর কি খাবেন? হাওয়া না ওই বস্তাটা? খাওয়া সম্ভব না তো। এরকম ব্যাপারটা মেয়াদ 5 বছরের, 5 বছর ব্যবহার করে ফেলছে, 6 নম্বর বছর তোমার ব্যবহার করা সম্ভব না। ঠিক আছে? তো এই জিনিসগুলি আপনার সাথে ওখানে একটু ট্রিকি কোশ্চেন দিবে। আপনি আগে চিন্তা করবেন যে অনেকে মনে করতেছেন যে না প্রত্যেক বছর অবচয় তো সমান, তাহলে 6 নম্বর বছর সেমই হবে। তো 6 নম্বর বছর এটা ব্যবহারই করি না, অবচয় করতে হবে। বুঝতে পারছেন? ওকে, এবার 2 নম্বর সূত্র কি আছে? অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আচ্ছা, এখন অবচয়যোগ্য মূল্য জিনিসটা কি? ভগ্নাংশ বাদ দিলাম, কেন বাদ দিলাম বলেন তো? কেন বাদ দেওয়া হলো ভগ্নাংশ মূল্যটা? কি জোরে বলেন? অবশ্য থাকবে, এই জন্য বাদ দিতে হবে কেন? ওটা কোনটা নাই? আমার দরকার স্যার পরিমূল্য স্যার, অর্জন মূল্য থেকে যখন ভগ্নাংশ মূল্য বাদ দেই, আমাদের অবচয় মূল্য, কিন্তু আমাদের তো প্রয়োজন নেই। কি প্রয়োজন? ভগ্নাংশ কেন প্রয়োজন নেই সেটা আমি জানতে চাচ্ছি। কেন প্রয়োজন নেই? কেন ধরবো না? কি? রাইট, এটা আমার খরচই হবে না, এটা আমি ব্যবহারই করবো না। সাপোজ ধরেন বসেন, একটা সম্পদের মূল্য 100 টাকা, 20 টাকা হচ্ছে ভগ্নাংশের মূল্য। এর মানে কি? আমি এটা বিক্রি করলে 20 টাকা পাবো, তাহলে অ্যাকচুয়ালি আমি ব্যবহার করলাম কত? 80 টাকা। আর অবচয় মানে কি? ব্যবহৃত অংশ। তো যে জিনিস আমি ব্যবহারই করবো না তার উপর কেন আমি অবচয় ধরবো? সিম্পল কথা, যে জিনিস আমি ব্যবহারই করবো না তার উপর আমি কেন অবচয় ধরবো? এই জন্য আমরা কি করতেছি? ভগ্নাংশ মূল্য মাইনাস করে দিয়েছি। মাইনাস করলে যেটা পাচ্ছি সেটা কি? অবচয়যোগ্য মূল্য, এবং এই অবচয়যোগ্য মূল্যের উপরই অবচয় ধরবো। নিচে একটা নোট লেখেন, নোট লেখেন, লেখেন যে শুধুমাত্র ক্রমহ্রাসমান জেড পদ্ধতি, শুধুমাত্র ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে, শুধুমাত্র ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য অবলিক, শুধুমাত্র ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য অবলিক, শুধুমাত্র ক্রমহ্রাসমান জেড পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য অবলিক অবচয়যোগ্য মূল্য বিবেচনা করা হয় না। ভগ্নাবশেষ মূল্য বা অবচয়যোগ্য মূল্য বিবেচনা করা হয় না। ভগ্নাবশেষ মূল্য বা অবচয়যোগ্য মূল্য বিবেচনা করা হয় না। এই পদ্ধতিতে বই মূল্যকে বিবেচনা করা হয়।
এই পদ্ধতিতে বই মূল্যকে বিবেচনা করা হয়। এই পদ্ধতিতে বই মূল্যকে বিবেচনা করা হয়। এই পদ্ধতিতে বই মূল্যকে বিবেচনা করা হয়। লেখা শেষ? ওকে, এর মানে কি? মানেটা হচ্ছে আমরা যত ধরনের মেথড করব, সরলরেখী করলাম, এরপর হচ্ছে আমরা বর্ষ সংখ্যা করব, উৎপাদন একক করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ঠিক এই অবচয়যোগ্য মূল্য দিয়েই কাজগুলো করব। কিন্তু একটা মেথডে করা যাবে না। সেটা কোথায়? ক্রমহ্রাস মানে। ক্রমহ্রাস মানে কি নিয়ে কাজ করতে হবে? বই মূল্য নিয়ে। এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা আবার সূত্রে চলে আসি। 3 নম্বর সূত্র ছিল আমাদের কি? অবচয়। অবচয়ের দুইটা ভাবে বের করা যায়, হার দিয়েও বের করা যায়, আয়ুষ্কাল দিয়ে ভাগ করেও বের করা যায়। ওকে, 4 নম্বর ছিল অবচয়যোগ্য মূল্য, আলোচনা করা হয়ে গেল। 5 নম্বর বই মূল্য। বই মূল্য জিনিসটা কি? এটা তো আমি লেখাইছিলাম। জিনিসটা কি? বুক ভ্যালু। সব গুগল ট্রান্সলেটরের কাজ করে না। লিখিত মূল্য না, অন্য কোনো বাজার মূল্য না, এগুলো কিছু পারবো কেউ? এই আপু হাজবেন্ড বিক্রয়যোগ্য মূল্য না, আমি সঙ্গে খরচ করলাম না, অর্জন মূল্য পাচ্ছে। বই মূল্যটা কি? আচ্ছা দেখেন, 50 কেজির বস্তা, ঠিক আছে, আপনি 30 কেজি খেয়ে ফেলছেন, আছে কত? এই 20 কেজি হচ্ছে বই মূল্য। এর মানে কি? মেইন কথা হচ্ছে আমার কতটুকু হাতে অবশিষ্ট আছে। আমার টোটাল সম্পদের যতটুকু ব্যবহার করছি সেগুলো তো ব্যবহার করা হয়ে গেল, ব্যবহার করার পর হাতে কতটুকু আছে ওইটাকে বলা হচ্ছে বই মূল্য। বই মূল্য সূত্রটা খেয়াল করেন। সূত্রটা কি? অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করে দেওয়া হচ্ছে। পুঞ্জীভূত অবচয় মাইনাস মানে কি? আমি যা ব্যবহার করলাম সব বাদ দিয়ে দিলাম, কি থাকলো? হাতে কত টাকা থাকলো বা হাতে কত টাকা সম্পদ থাকলো। বুঝতে পারছি? ওকে, বই মূল্যের পর কি আছে? ওকে, সূত্রটা কি আছে? বই মূল্যের নিচে আন্ডারলাইন করেন। এই জায়গাটা আমরা ভুল করি। আমরা কি করি? অর্জন মূল্য মাইনাস করে দিই না। সাপোজ মনে করেন এই সিচুয়েশনটা, আমি সাপোজ এই সিচুয়েশনে কি করলাম? এই বস্তা চালটা আমি বিক্রি করে দিলাম। তো আমি যে বিক্রি করলাম, আমি 50 কেজি বিক্রি করছি না 20 কেজি বিক্রি করছি? 20 কেজি। যে কিনছে সে কি আমাকে 20 কেজি হিসেবে দাম দিবে না 50 কেজি হিসেবে? 20 কেজি হিসেবে। নাকি বলবো আমি 50 কেজি কিনছিলাম 50 কেজি দাম দিতে হবে? তো বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে আমি যখন বিক্রি করতেছি, আমি অ্যাকচুয়ালি কি বিক্রি করতেছি? ওই বই মূল্যের অংশটা, যে আমার হাতে যতটুকু আছে, যেটা আমি ব্যবহার করে ফেলছি সেটা তো আমি বিক্রি করতে পারতেছি না, তাই না? এই জন্য লাভ ক্ষতিটা যখন কম্পেয়ার করবেন তখন কম্পেয়ার করবেন অবশ্যই যে জিনিসটা আপনি বিক্রি করতেছেন বা বই মূল্যের সাথে। অর্জন মূল্যের সাথে কখনোই কম্পেয়ার করা যাবে না। এই জায়গাটাই ম্যাক্সিমাম ভুল করেন। ওকে, এরপর সূত্রটা কি? ক্ষতি আসতেই পারে। সাপোজ ধরেন এই 20 কেজি আপনার ক্রয় মূল্য পড়ে হচ্ছে 200 টাকা, ঠিক আছে? কারণ আপনি তো চালের আমদার না, তাই না? আপনার তো অন্য ব্যবসা, আপনি বিক্রি করবেন, আপনার বিক্রি করা দরকার, আপনি কম দামে বিক্রি করে দিলেন 150 টাকা, 50 টাকা লস। ওকে, এরপর এটা কি আছে? সমাপনী ব্যালেন্স। এটা গুরুত্বপূর্ণ, এটা একটু ঝামেলা আছে, এখানে একটা ভুল হয়। সূত্রটা কি সবাই করেন তো? ব্র্যাকেটে কি লেখা? এখানে হচ্ছে ঝামেলা। আমরা সমাপনী ব্যালেন্স বের করব। ধরেন শুরুতে ছিল 100 টাকা, সারা বছর আরো কিনলাম 20 টাকা, 120 হলো, সারা বছর বিক্রয় করলাম আরো 30 টাকা, তাহলে 90 টাকা হচ্ছে সমাপনী ব্যালেন্স, তাই না? এটা একটা সিম্পল জিনিস, বাট ঝামেলা কোন জায়গায়? ঝামেলা হচ্ছে যেই টাকাটা আমরা বিক্রয় করলাম না, এটাতে দুইটা মূল্য দেওয়া থাকবে। ধরেন একটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে, আর একটা ওই জিনিসটার ক্রয় মূল্য দেওয়া থাকবে। আপনারা মাইনাস করবেন ক্রয় মূল্যটা। কারণ কি? আমরা এখানে খরচের পরিমাণ বের করতেছি। বিক্রয় মূল্য মানে কি? এর সাথে মুনাফা যোগ করা আছে, তাই না? আমি যেটা ক্রয় করছি, ক্রয় করার সময় তো আমার মুনাফা কিছু আসে নাই, তো আমরা মাইনাস করার সময় ক্রয় মূল্যটাই মাইনাস করবো, বিক্রয় মূল্য না। সেই জন্য ওই বিক্রয় মূল্য ক্রয় মূল্য নিচে আন্ডারলাইন করেন। ক্রয় মূল্য নিচে আন্ডারলাইন করে রাখেন। এই জায়গাটা ভুল আমাদের হয়। ওকে, এই সূত্রগুলো নিয়ে কার কোনো কোশ্চেন আছে? বুঝেন নাই? আচ্ছা, ধরেন এই যে 20 কেজি চাল ছিল, এর দাম হচ্ছে 10 টাকা করে, ঠিক আছে? এখন 10 টাকা করে দাম কত? 200 টাকা। এখন এখান থেকে আপনি বিক্রি করছেন ধরেন 5 কেজি চাল,
5 কেজি চাল বিক্রি করছেন আপনি 20 টাকা করে, কত টাকা হয়? 100 টাকা। এখন আমার হাতে চাল আছে কতটুকু? 20 কেজি থেকে 5 কেজি বিক্রি করছি 15 কেজি, তো 15 কেজির দাম কত হবে? 150 টাকা, তাই না? তার মানে আমরা বিক্রি করলাম কত? 5 কেজি, এর দাম কত হচ্ছিল? 10 টাকা করে। নরমালি কত ছিল? 10 টাকা করে ছিল না? এর দাম কত ছিল? 50 টাকা। তো 200 থেকে -50 করলাম, 150 আসলো, সিম্পল হিসাব। কিন্তু এই যে 20 টাকা, এটা কি বিক্রয় মূল্য? এই বিক্রয় মূল্য আমরা এখানে আনতে পারবো, আনতে হবে শুধুমাত্র ক্রয় মূল্যটা। কারণ কি, এটাও কি আমার ক্রয় মূল্য, এটাও কি ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্যই আনতে হবে। এখানে যদি আমি বিক্রয় মূল্যে চলে যাই, বিক্রয় মূল্য মানে কি? 10 টাকা ছিল আমার খরচ, তার সাথে 10 টাকা হচ্ছে আমার মুনাফা, সেটাকে আনা যাবে না। তো শুধুমাত্র ক্রয় মূল্যের যে পার্টটা সেটা আছে। আর কারো কোনো কোশ্চেন নাই? তোমরা রেডি করে সারা বছরে যত আমি বিক্রয় করছি তাদের ক্রয় মূল্য, সারা বছরে মনে করেন 2 লাখ টাকার প্রোডাক্ট সেল করলাম, এখন ওই 2 লাখ টাকার প্রোডাক্টের দাম হচ্ছে 1.5 লাখ, আমি 1.5 লাখ মাইনাস করব, যা বিক্রয় করবো সারা বছর ধরে সেটার ক্রয় মূল্য মানে। ওকে, সবাই রিডিং করেন, যারা পারেন তারাও করেন। এই যে বান্ধবীরা কথা হবে না, করেন। মোটামুটি আমরা এবার গাণিতিক সমস্যা 1 নম্বরটা করবো। ওই পেজে নিচে রাখেন, গাণিতিক সমস্যা 1 আছে। গাণিতিক সমস্যা 1 এ এটা আপনারা নিজেরা করেন, তো আমি করাবো না, আপনারা নিজেরা করেন, পরে বলছি। শর্টকাটে করেন, ডিটেইলস এ লেখার দরকার নেই, শর্টকাটে উত্তর বের করেন। সবার 40,000 আসছে। ক্লাস বেঞ্চের আপু আসছে 40,000 আসতেছে। করেন, শেষ করেন, সবাই শেষ করেন। যারা বুঝিনি তাদের জন্য বলতেছি, এখানে আমাদের অবশ্যই বের করতে বলা হয়েছে। তো প্রথমত দেখেন, সম্পত্তিটি ক্রয় করা হয় 2,50,000 টাকা দিয়ে এবং এর সাথে আনুষঙ্গিক খরচ আরো 35। তো যদি আমরা 35 যোগ করি হবে কত? 2,50,000। এটা হচ্ছে আমাদের জন্য অর্জন মূল্য। এরপর দেখেন ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 50,000, মাইনাস করে দেন 2 লক্ষ টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। বার্ষিক অবচয় আয়ুষ্কাল কত? 5 বছর। এই 2 লাখকে 5 দিয়ে ভাগ দেন, 40,000 টাকা হবে বার্ষিক অবচয়। বুঝতে পারছি সবাই? ওকে, 3 নম্বরটা করে ফেলেন। 3 নম্বরটা একটু ভালোভাবে কোশ্চেনটা দিবেন। 3 নম্বর কোশ্চেনটা ভালোভাবে দেখবেন সবাই। কত? 1 লাখ। 1 লাখ ছাড়া অন্য কারো কিছু আসছে? সবার 1 লাখ আসতেছে। 1 লাখ কত? 1 লাখ এবং 0, সেটা বুঝতে পারছি। 1 লাখ ছাড়া কি অন্য কিছু আসতেছে কিনা? অন্য কারো আসার কথা তো 80,000। এই যে উত্তরটা শুনে এসেছিলাম 80,000। উত্তর এখন কত? 1 লাখ হবে না 80,000 হবে? উত্তর হবে
দেখি কথা না। প্রথমে দেখেন 3 নম্বরে বলা হচ্ছে যে একটি মেশিনের অবচয়যোগ্য মূল্য 10 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য 2 লক্ষ টাকা, মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। এখন আমরা কি করলাম, 10 লাখ থেকে 2 লাখ মাইনাস করে দিলাম। এই মাইনাসটা করা যাবে না, কারণ 10 লাখ টাকা কি এটা অবচয়যোগ্য মূল্য, এটা অলরেডি 2 লাখ টাকা মাইনাস করাই আছে ভগ্নাবশেষ মূল্য, সেটা আমাদের মাইনাস করার কোনো দরকার নেই। তো এই যে 10 লাখ আছে, 10 লাখকে 10 দিয়ে ভাগ দিলে হবে 1 লক্ষ টাকা, এটা হবে অবচয়। মনে থাকবে সবার? ওকে, পরের পেজে চলে যান। 4 নম্বর যে কোশ্চেনটা আছে এটা করে ফেলেন তো। কত? 1,50,000 না 45? 45। দেখি বাকিটা করেন। পাশের জন্য একটা জিনিস কি দেখি জানেন, জিনিসটা হচ্ছে আমরা আগে করতাম কিরকম, সাপোজ কোনো পরীক্ষা দিয়েছি, পরীক্ষা হলে কোনো কিছু পারি না কি করতেছি না, হয়তো ফ্রেন্ড থেকে দেখে লিখতেছি বা শুনে লিখতেছি, এরকম কিছু একটা। তো ওই সময় যখন টিচার সামনে চলে আসে তখন কি করি, কিছুই লিখি না, খাতায় টাচ না করে একটু হাতে মনে থাকি। এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম এখন অনেকের জন্য। অনেকে কি করতে পারতেছে না, বলবে না যে পারতেছি না, কিন্তু এই বছর খাতার উপর যে হাতে মনে করতেছে। তো যারা পারবেন না, বুঝতেছেন না, তারা বলবেন যে বুঝতেছেন এই জায়গাটা, ঠিক আছে? না বললে আপনার নিজের লস। এটা কর ট্রাই করেন, কথা উত্তর এটা 1,45,000। এবার বোঝেন, এখানে বলা হয়েছে যে সম্পত্তির সমাপনী ব্যালেন্স করতে হবে, এটা চাওয়া হয়েছে। তো শুরুতে কত ছিল? 1,75,000। এই বছরে ক্রয় করছেন 25,000, তাহলে 2 লাখ টাকা টোটাল আপনার সম্পদ। এবার দেখবো আমরা কত টাকা সেল করলাম। এখন বলা হচ্ছে একটা যন্ত্রপাতি আপনি বিক্রি করছেন যার ক্রয় মূল্য ছিল 55, পুঞ্জীভূত অবচয় ছিল 5,000 এবং বিক্রি করা হয় 35,000 টাকা। আমরা কোন টাকাটা নিব? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 55, রাইট। এই 2 লাখ থেকে 55 মাইনাস করে দিব, উত্তর কত? 1,45,000। সেখানে মূল্য কিন্তু 3টা দেওয়া আছে। প্রথমত ক্রয় মূল্য দেওয়া ছিল, এর সাথে আবার যে কি বলে পুঞ্জীভূত অবচয় ছিল, মাইনাস করলে আমরা বই মূল্য বের করতে পারতাম। বই মূল্যের ব্যাপারটা ছিল, আবার বিক্রয় মূল্য ছিল, যত মূল্যই থাকুক না কেন আমরা মাইনাস করবো ক্রয় মূল্য। মনে থাকবে? বুঝতে পারছি সবাই? এখানে স্যার 1/2011 তারিখে বলছে, তো এই বছরের মাস থেকে যে এটা আর কি কিনা হলো, তো এটার কোনো কাহিনী হবে? আবার বলেন। 6 মাসে এই যে কবে বিক্রয় করলো, মানে বিক্রয় তারিখটা নিয়ে না, এখানে আমাদের পড়বে না। কেন পড়বে না? কারণ আমরা তো অবচয় বের করতেছি না। অবচয় বের করলে আমরা দেখতাম যে কতদিন আমরা ব্যবহার করছি। আমরা জাস্ট দেখবো যে আমার হাতের মানে সমাপনী আমার হাতে কত টাকা আছে বা কত টাকার সম্পদ আছে। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা ছিল বছরের শুরুতে, আপনি সারা বছরটা বিভিন্ন সময় 50,000 টাকা বা 60,000 টাকা আপনি খরচ করে ফেলছেন, শেষে কত আছে? 40,000। এখন এটাই ম্যাটার করে যে আপনি কবে খরচ করছেন? ম্যাটার করে না। আমার সমাপনী ব্যালেন্সের জন্য আসলে ম্যাটার করে না যে কবে আমি বিক্রয় করতেছি বা কবে ক্রয় করতেছি। ওকে, তারপর এখান থেকে একটা অঙ্ক করবো আমরা, সেটা হচ্ছে 8 নাম্বারটা সবাই একটু বুঝে করবেন। স্যার 7 নম্বরে যে উত্তর হবে কত? আপনাকে করতে বলছি কত? না, আমি আগে এটা করেন, যেটা কোথায় সেটা করেন। কত আসে? 15,000 টাকা। 15,000 আসছে কার কার? আসে 15,000, কিন্তু উত্তর দেওয়া কত?
17,500 তাহলে কেমন হলো? এদিকে দুটো কল মিলে তাহলে দুটো কর্মী হয়ে গেছে। এটা অ্যান্সারে ভুল আছে, এটার উত্তর 15,000 হবে। সবাই ঠিক করেন। 8 এর উত্তর হবে 15,000 এবং 7 নাম্বারটাও ভুল আছে, 7 নাম্বার হবে 12,000। 7 নম্বরের উত্তরটা হবে 12,000, 8 এর উত্তর হবে 15,000। এবার কেউ একজন বুঝান, আপনি কিভাবে 15,000 আসতে চান? হ্যাঁ, আপনি যারা বোঝেন নাই তারা দেখেন কত শোনেন। কি বের করতে বলছে আমাদের এখানে? লস নির্ণয় করা হচ্ছে। ওকে ওকে, কয় বছর? 5 বছর না 4 বছর? 7 থেকে 11, 4 বছর হবে না? রাইট। এখানে আমাদের এই অঙ্কগুলোতে আমরা মেইন ভুল করি এই সংখ্যাতে। কি হচ্ছে, আমরা কি করি, 11 থেকে 7 মাইনাস করে দিই, ধরি 4, বাট অ্যাকচুয়ালি না। 7 এর 1 জানুয়ারিতে করা হচ্ছে, তো 7 সাল পুরোটা আসবে, 8 পুরোটা, 9 পুরোটা, 10 পুরোটা, 11 পুরোটা, তো টোটালি হচ্ছে 5 বছর। ওকে, তারপর 5 বছর ইউজ করি। 1 বছর অবশ্যই 5,000 টাকা, 5 বছর অবশ্যই 20,000 টাকা। 50,000 থেকে 20,000 টাকা বাদ দিলে থাকে বইমূল্য। বইমূল্য কত থাকে? বইমূল্য থাকে 25,000 টাকা। ওকে, আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা মাইনাস বইমূল্য 20,000 টাকা। Right. মাইনাস 15,000 টাকা লস। রাইট, বসেন। বুঝি নাই কে? একটু হাত তুলবেন, আবার বুঝাবো বা বলেন বুঝি নাই কোন জায়গাটা বুঝবেন আপনি? কি এটা আবার বললে ভালো হয়। আচ্ছা, আমি আবার বলতেছি, দেখেন এখানে বলা হলো 2007 সালে একটা মেশিন ছিল যার মূল্য ছিল 50,000 টাকা। এই কম্পিউটার আর কি, কম্পিউটারের অবচয় হচ্ছে 10% করে। 10% করলে কত হবে? এটা প্রতি বছরের অবচয়। এখন এটা বিক্রি করা হয়েছে কত সালে? 11-তে। 7 থেকে 11 হচ্ছে টোটাল 5 বছর। 5 দিয়ে যদি গুণ দিই আসবে কত? 25,000। এটা হচ্ছে আমাদের পুঞ্জীভূত অবচয়, তাই না? আমরা কি বলছি, বিক্রয় লাভ ক্ষতি বের করার সময় আমরা কি বিবেচনা করব? বই মূল্য। তো বই মূল্যটা বের করি। বই মূল্যটা কত? এটার মূল্য ছিল 50, অবচয় পুঞ্জীভূত অবচয় 25, মাইনাস করে দিই কত হবে? 25,000 হচ্ছে বই মূল্য। ঠিক আছে, তো আমি বিক্রি করতেছি 25,000 টাকার অ্যাসেট। এখন কত টাকা বিক্রয় করলাম? 10,000 টাকায়। মাইনাস করে 10,000 আসতে কত? 15,000। তো দেখেন বিক্রি করলাম 25,000 টাকার জিনিস, পেলাম মাত্র 10,000 টাকা। তাহলে বাকি 15,000 কি হলো? লস হলো। বুঝতে পারছো? ক্লাস বেঞ্চ বুঝা গেছে? আর কারো কোনো কনফিউশন আছে? নাই? তাহলে আমরা সরলরেখা আপাতত এখানে রাখতে পারি। আপনারা বিগত বছরের কোশ্চেনগুলো ভালোভাবে সলভ করবেন। খাতা হেডিং দেন ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কিছু বলছেন ক্লাস বেঞ্চ? ফর্মুলাগুলো ইংলিশ আপনাকে ক্লাসে হিসেবে দিয়ে দিবেন। অর্ধেক মাথার উপর দিয়ে যাচ্ছে, সমস্যা নেই, ক্লাসে বসেন তাহলে হবে। ওকে, খাতা হেডিং দেন ক্রমহ্রাসমান জের পদ্ধতি। 1 নম্বর সূত্র লেখেন। আপনি এটা সিম্পলি চিন্তা করেন এভাবে যে আপনি যে মূল্যে বিক্রি করছেন সেই মূল্যের চেয়ে যদি আপনার যে ক্রয় মূল্যটা বেশি হয় তখন লাভ হয় না লস হয়? মেইন কথা হচ্ছে বিক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে লাভ হবে। তা আপনি দেখবেন বিক্রয় মূল্যটা বেশি না কম? বিক্রয় মূল্য বেশি হলে লাভ, বিক্রয় মূল্য কম হলে লস। ওকে ওকে, 1 নম্বর সূত্র লিখবো আমরা, অবচয়ের হার। আচ্ছা, কি বলেন, কি কোশ্চেন? সেভ করে দিতে বলবে বাড়াই না, টেম্পারেচার বাড়াই দেওয়া যায়। ইয়াটা কই, রিমোটটা কোথায়? কোথায়? এটা বাড়াই দিব। চেঞ্জ করলাম।
ওকে, এখন একটা জিনিস মনে রাখবেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিকে বলা হয় সরলরৈখিক পদ্ধতির দ্বিগুণ। ক্রমহ্রাসকে বলা হয় সরলরৈখিকের দ্বিগুণ। তাহলে বলেন তো এই সূত্রটা কি হবে অবচয়ের হারের? লিখে ফেলেন 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল গুণ 2। 100 ডিভাইডেড বাই আয়ুষ্কাল গুণ 2। এটা ছিল কি আমাদের সরলরৈখিকের জন্য। সরলরৈখিকের জাস্ট দ্বিগুণ হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ওকে, 2 নম্বর সূত্র লিখব। অবচয় সমান সমান বইমূল্য ইনটু অবচয়ের হার। এই যে এখানটাতেই চেঞ্জ, বইমূল্য ইনটু অবচয়ের হার। অবচয় সমান সমান বইমূল্য ইনটু অবচয়ের হার। বইমূল্য নিচে আন্ডারলাইন করেন সবাই। এর নিচে সমান সমান দিয়ে আবার লেখেন অবচয়ের আন্ডারে আর কি। এখন আপনাদের মনে আছে এইচএসসি তে আমরা কিভাবে করছিলাম অঙ্কগুলো? বক্স করে প্রথম একটা টাকা থাকতো, অবচয় বের করতাম, মাইনাস করতাম, লাস্ট 2 টাকা আবার সামনে আনতাম, আবার গুণ করতাম, আবার মাইনাস করতাম, এইভাবে করে বের করতে হতো। বাট এত কিছু করার টাইম আমাদের এখন নাই। আমরা শর্টকাটে করব এমসিকিউ এর জন্য। বাট যদি রিটেন আসে বক্স করেই করতে হবে, রিটেন লিখতে কিছু করার নাই। বাট শর্টকাট থাকবে, শর্টকাট সূত্রটা সবাই লিখবেন। অবচয়ের আন্ডারে সমান সমান দিয়ে লিখবেন c ইনটু r ইনটু 1 মাইনাস r, উপরে হচ্ছে t মাইনাস 1। লিখে ফেলেন, পরে বুঝাবো, সমস্যা নেই। c ইনটু r ইনটু ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস r, উপরে t মাইনাস 1। আরেকটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে বইমূল্য সমান সমান c ইনটু r, c ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার t। লেখা শেষ? ওকে, এটা আমাদের অঙ্ক অনেক সহজ করে দিবে, ছোট করে দিবে, বাট একটু ক্যালকুলেশনের ঝামেলা আছে, আমরা একটু দেখবো। ওকে, এখন এই যে দুইটা সূত্রের জিনিসগুলো একটু বুঝে নিন। c বলতে বোঝায় কস্ট বা ক্রয় মূল্য, শিটে লেখা আছে, দরকার নেই, শিটে লেখা আছে, সব লেখা আছে, জাস্ট বুঝেন। r মানে হচ্ছে অবচয়ের হার, t মানে কি টাইম বা আয়ুষ্কাল। এতটা বুঝতে পারছো তো? তাহলেই চলবে। c হচ্ছে কস্ট বা ক্রয় মূল্য, আর হচ্ছে অবচয়ের হার, আর এটি হচ্ছে সময়কাল। এই যে সূত্র ফেললে আমাদের উত্তর চলে যাবে। অঙ্ক করব, সবাই দেখবেন, কেউ তুলবেন না খাতায়, আগে বুঝে নেন। পেজ নম্বর 6 চলে যান। পেজ নম্বর 6 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কতে বলা হচ্ছে, দেখেন একটা যন্ত্রপাতি ছিল যার মূল্য ছিল 30,000 টাকা। এটি 10% হারে অবচয় ধরতে হবে, 2010 সালের অবচয় করতে হবে। 10% হারে অবচয় করতে হবে, 2010 সালের অবচয় করতে। এখন কত বছরের, সরি বই মূল্য কত? এখন কততম বছর এটা চাওয়া হয়েছে? প্রথম না দ্বিতীয়? না দ্বিতীয়। কত বছর? 2 বছর। কারণ 9 1 বছর, 10 1 বছর, 2 বছর। তাহলে আমরা এবারে সূত্র অনুযায়ী সাজাই বই মূল্যের। সূত্রটা কি? কস্ট বা হচ্ছে ক্রয় মূল্য ইনটু 1 মাইনাস সুদের হার কত? 10%। সুদের হার না, সরি অবচয়ের হার 10%। তো 10% কে আমরা লিখব 0.10 বা 0.1। এটা তো সবাই জানি। ওকে, বছর কত? 2। এই হচ্ছে অবস্থা, সাজাইতে পারছি? এবার যেটা আসবে রেজাল্ট সেটা উত্তর। এবার কিভাবে করব এটা দেখি। এটাকে আমরা এখানে করি, সাইডে করে দেখেন। 30,000 ইনটু 1 থেকে 0.1 গেলে কত থাকে? 0.9। জানি সবাই? উপরে পাওয়ার কত? 2 মানে কি? 0.9 ইনটু 0.9। ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো সবাই? ক্যালকুলেটর নাই কিন্তু, এজন্য ক্যালকুলেশনটা দেখেন কিভাবে করব। লাস্টে 2 মানে 0.9 এই যে 2 পাওয়ার, a কিউব মানে কি? a গুণ a। এখানেও 0.9 এর উপর 2 মানে হচ্ছে 0.9 ইনটু 0.9। বুঝতে পারছি? এখন প্রবলেম হচ্ছে গুণ করতে হবে এবং দশমিকের ব্যাপার আছে, আমাদের মাথায় নেওয়ার দরকার নাই দশমিক। 9 9 গুণ করলে কত হয়? 81। 81 সাথে আমরা 3 গুণ করি, 3 একে 3, 3 8 24। লিখে ফেলি 2 4 3। শূন্য কয়টা আছে?
কেমন হলো 9 9 গুণ করলে কত হয় এই হলো 81 এবার এই 30,000 এর 3 দিয়ে শুধু গুণ করলাম কত হলো 2,43,000 লিখলাম 243 শূন্য কাটা যায় 8টা 4টা শূন্য বসাই দিলাম বুঝা গেছে পর্যন্ত এখন আসি দশমিকের পর কয় ঘর এখানে টোটাল 205 এটা উত্তর ওমা এটা ক্যালকুলেশনটা বুঝি নাই কে কেউ আছে বুঝি নাই আরেকটা অঙ্ক করে বুঝবো এটা বুঝবো না এটা তুলে ফেলেন আরেকটা অঙ্ক করবো সেখানে বুঝবো এই পজিটিভ ব্যালেন্সটা ওয়েট কত আপনার আমার কাছে এমনি অ্যালার্জি সবার কি আছে সমস্যা আছে একটা বান্তি অন্য কথা আর কারো ধরেন না মানে লাভ দিতে হবে বুঝতেছ না কেন কোথায় ইমার্জেন্সি লাগবে মানে যাও বলো স্যার রোজা সমস্যা নাই তোমার তুমি একজন রোগী বাজাইলে মনে করো এটা রোজার চেয়ে বেশি আল্লাহ তোমাকে ইয়ে দিবে তাহলে নাই কারো এই চল তুই আমি যাই এই পজিটিভ দিয়ে দিবে আর বিমান সমস্যা নেই মনে গেলে আমার কাছে লাস্ট দিয়ে দিল আমি দিতে পারবো আমি অপর না মেয়ে আমি তো বিপদ ওকে লেখা শেষ আমরা তাড়াতাড়ি 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 উঠুন। যাদের হয়ে গেছে করা তারা 5 নাম্বারটা করার ট্রাই করেন 4 নাম্বার যারা তুলে ফেলছেন তারা 5 নাম্বারটা করার ট্রাই করেন যারা 1 থেকে দশমিক পর্যন্ত কিভাবে বিয়োগ করবেন ভাবতেছেন তারা চিন্তা করেন 100 পয়সা থেকে 25 পয়সা গেলে কত থাকে তাহলে 0.75